চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। দুর্গাপূজা ও সাপ্তাহিক সহ টানা ছুটিতে কক্সবাজারে চলছে পর্যটক বরণের জোর প্রস্তুতি। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হওয়ায় লাখো ভ্রমণ পিপাসুর সমাগম ঘটবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এবার এখানেই আয়োজন হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন এই আয়োজনে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধ একসাথে হওয়ায় এরই মধ্যে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং শেষ। ঘুরতে আসা পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য সব ব্যবস্থা নিয়েছে হোটেল মোটেল মালিক সমিতি। দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজার অবস্থান করবে। যে সমস্ত পর্যটকেরা দালাল, রিকশাওয়ালা নামদারি, ট্যাক্সিওয়ালা নামদারি, সিএনজি নামদারি এবং বিভিন্ন অবৈধ হোটেলের নিয়োজিত দালালদের হাতে পড়েছে, তারা প্রতারিত হয়েছে, তারা মানসিকভাবে কষ্ট পেয়েছে। পর্যটকদের জন্য মানসম্পন্ন খাবার নিয়ে প্রস্তুত স্থানীয় রেস্তোরাঁগুলো। কক্সবাজারে বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস অলরেডি 100% বুকিং হয়ে গেছে। পর্যটকদের এই বন্ধের মধ্যে অনেক সাড়া পেয়েছি। ফুডের মধ্যে যেই কমপ্লেইনটা থাকে যে অনেক সময় ফুড নিয়ে ওনারা ডিসস্যাটিসফাইড থাকে, আমরা চেষ্টা করছি যে ওই জিনিসগুলো যাতে না হয়। দেশের নানা প্রান্ত থেকে যাওয়া পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিমা বিসর্জনের আয়োজনে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে পকেটমার, ছিনতাইকারী এরা কিন্তু একটা ভিড়কে কেন্দ্র করে এদের তৎপরতা চালায়। আমরা সেগুলোকে মাথায় রেখেছি, যে কারণে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে যখন ভিড় বেশি হবে তখন এদের বিরুদ্ধে আমাদের একটা এক্সটেন্সিভ আমাদের কার্যক্রম চলবে। কোনো পর্যটককে যদি কোনো অ্যাঙ্গেল থেকে হয়রানি করা হয় তাকে আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব। আর এই বিসর্জন উপলক্ষে আমাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে এবং 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের এই বিসর্জন কার্যক্রম সম্পন্ন হবে। পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ ট্রেন সার্ভিসও চালু রয়েছে ঢাকা কক্সবাজার রুটে। সব মিলিয়ে এবার আনন্দে কাটবে পূজার ছুটি, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ গত রাত থেকে স্থগিত করা হয়েছে। এতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে পঞ্চম দিনের মতো চলছে 144 ধারা। অবরোধ উঠিয়ে নেওয়ায় সকাল থেকে শুরু হয়েছে যানবাহন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল দিচ্ছে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এই অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। খুব ভালো লাগতেছে করার জন্য। মহাসড়ক থেকে খাগড়াছড়িতে আসছি, খাগড়াছড়ি থেকে সিঙ্গিনালা যাব। উত্তর করে নিয়ে গেছে, ভালো হয়েছে। এখন খুব ভালো লাগতেছে, মনে করেন এখন গাড়ি চালাইতেছি, একটু মনে এখন স্বস্তি লাগতেছে, এখন ভালো। দর্শক, কিছুক্ষণ আগে সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জাফর উদ্দিন। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ঢাকা সড়ক অবরোধ গতকাল রাত 11টা থেকে উদ্যোগ করেছে যুগ্ম ছাত্র জনতা। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাগড়াছড়ির যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের সাথে তাদের বৈঠকে যে 8 দফা দাবি, ওই দাবি প্রশাসনের কাছ থেকে পূরণের আশ্বাসে তারা এই সড়ক অবরোধ উদ্যোগ করেছে। এই সড়ক অবরোধ উদ্যোগ করার পর থেকে আজ সকাল থেকে দূরপাল্লার যান চলাচল শুরু করেছে এবং স্বাভাবিকভাবে খাগড়াছড়িতে যান চলাচল শুরু করেছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই দেখেন খাগড়াছড়ি শহরে যে ছোটখাটো যানবাহনগুলো আছে এগুলো চলমান রয়েছে এবং মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেছে এবং যে দোকানপাটগুলো আছে দোকানপাটগুলো খুলতে শুরু করেছে। মানুষ তাদের জীবনযাপনের যে অফিসিয়াল যে কার্যক্রম বা বাজারঘাটের যে কার্যক্রম সব করতে শুরু করেছে। তারা তাদের সব কাজ সুন্দরভাবে করা শুরু করেছে। তবে বলে রাখি একটা কথা, যে আজকে পঞ্চম দিনের মতো খাগড়াছড়িতে যে 144 ধারা জারি, 144 ধারা আজকে পঞ্চম দিনের মতো অব্যাহত রয়েছে। এই অব্যাহতের কারণে প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে ডেকে তারা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছে এবং কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলো জানিয়েছে। খাগড়াছড়ি থেকে পঞ্চম দিনের মতো 144 ধারা জারি, এই ছিল আমার কাছে সর্বশেষ।
আমদানি পণ্যের সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বহির্নোঙরের ব্রাভো এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। এ সময় বন্দর এলাকায় বিশ্বাস গ্রুপের প্রায় 7,000 টন গম বোঝাই উম্মে কুলসুম নামের 6টি লাইটার জাহাজে নির্ধারিত 72 ঘন্টার অতিরিক্ত 12 দিন অবস্থান করার প্রমাণ মেলে। এছাড়াও 1150 টন পাথর বোঝাই আরেক জাহাজ গুলশান আনার অতিরিক্ত সময় ধরে অবস্থানের প্রবণতা দেখা যায়। আর বসুন্ধরা 27-এ ছিল ফায়ার এক্সটিংগুইশার অকেজো। পরে সবগুলো জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা জজ কোর্টের হাজতখানা থেকে হাতকড়া সহ পালানো হত্যা মামলার আসামিকে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, চলতি বছরের 19 জুন ঢাকার দায়রা জজ আদালতের হাজতখানা থেকে বের করার সময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় হত্যা ও অপহরণ মামলার আসামি মোহাম্মদ শরীফুল ইসলাম। সে খিলগাঁও থানার আলোচিত জিসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারই ধারাবাহিকতায় 30 সেপ্টেম্বর রাতে র্যাব 7 চট্টগ্রাম ও র্যাব 10 ঢাকার যৌথ দল ফেনী রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 2018 সালের জানুয়ারিতে মুক্তিপণের জন্য অপহরণের পর জিসান হোসেনকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয় শরীফুল ও তার সহযোগীরা। ফেনীর দাগনভূঞার জগৎপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে নিহত হয়েছেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গফুর ভান্ডারীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামেরই বাসিন্দা। স্থানীয়রা জানান, ভরণ-পোষণ না দেওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন আলমগীর। এ সময় স্ত্রী খালেদা ইয়াসমিন তাকে ধারালো দা দিয়ে গলায় ও মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং এই ব্যাপারে লাশ আনুষঙ্গিক আইনগত কার্যক্রম শেষে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আমরা তদন্ত করে দেখছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী ও শিশুসহ 8 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। সকালে তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে 8 বন্দীকে উদ্ধার করা হয়। তবে পরিস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তাদের আটকের জন্য অভিযান চলছে। চট্টগ্রামের কোতোয়ালি থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের পর আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ শামসুল আলম। নগরের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ভক্ত ও পূজারীদের সাথে কথা বলেন তিনি। আশ্বাস দেন সব ধরনের সহায়তার। বলেন, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠেছে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা থাকলেও সবাই আমরা এক পতাকার নিচে গর্বিত বাংলাদেশি। পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মণ্ডপ সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা বুঝিয়ে দেন তিনি। গ্রাহকের আস্থায় উন্নয়নের পথ চলায় চট্টগ্রামের মুরাদপুরের নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। জুমাইরা ফোয়ারমেন্টার ট্রেড সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডক্টর সুমন্ত কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন। সার্বিক নির্দেশনায় ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক AKM রিয়াজুল বাহার। চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিটি প্রাণী সম্পদ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন সরকারি কর্মচারী, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে আঞ্চলিক মুরগি খামার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার মতিয়া রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলমগীর। এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।